নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য 2025 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 50 প্যারাগজি কোয়েশ্চেন্স আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি এই 50 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে পিয়াজেটের মতে একটি শিশুর বিকাশের ফর্মাল অপারেশনাল স্টেজ হলো। তো মনে রাখবেন, পিয়াজের মতে একটি শিশুর বিকাশের ফর্মাল অপারেশনাল স্টেজ যেটাকে বলা হয়ে থাকে সেটা হলো 11 থেকে 16 বছর বয়স পর্যন্ত। তো 11 থেকে 16 বছর বয়স যেটা, সেটা হবে আমাদের এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে, তো 11 থেকে 16 বছর বয়স পর্যন্ত যে স্টেজ সেটাকেও ফর্মাল অপারেশনাল স্টেজ বলা হয়ে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 2, যেখানে বলা হয়েছে একজন শিক্ষক জগৎ সম্পর্কে তার ভেতরে প্রতিদিন যেসব অনুভূতিকে গ্রহণ করেন সেগুলোই তার ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয়। এই কথাটি বলেছেন। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সেটা সঠিক যেটা আনসার সেটা হলো রুডল স্টেইনার কিন্তু এই ধরনের একটা উক্তি করেছিলেন। ঠিক আছে, তারপর আমরা 3 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে একটি শিশুর মন একটি সাদা পাতার মতো কথাটি কে বলেছিলেন। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি যে কোয়েশ্চেন্সের এগেনস্টে স্টার মার্ক পুট করে দিচ্ছি সেগুলো খুব গভীরভাবে পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন। সেটা সঠিক আনসার হলো জন লক। ঠিক আছে, জন লক হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে জুনস অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটির প্রথা। তো এই যে ধারণাটি, এটা কার সঙ্গে যুক্ত আমরা সবাই জানি। আমরা যারা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই সেটা জানার কথা। সেটা সঠিক আনসার হলো ভাইগোটস্কি। তো ভাইগোটস্কি কিন্তু এই ধরনের একটি প্রথা ডেভেলপ করেছিলেন। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট যেটা আনসার হবে সেটা হবে ভাইগোটস্কি। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একটি ছাত্র ভালো গল্প বলতে পারে, এ থেকে বোঝা যায়। তো এই ধরনের আমি কিছু আন্ডারস্ট্যান্ডিং বেস কোয়েশ্চেন আপনাদের সামনে উপস্থাপন করছি, যেগুলো মানে আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হবে। কারণ আমরা যখনই টেট এক্সাম ফেস করি এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং লেভেল কোয়েশ্চেনগুলো এক্সামে আসে। তো এই ধরনের কোয়েশ্চেন আমরা অনায়াসে ক্র্যাক করতে পারি বা সেগুলো অপশনগুলো চুজ করতে পারি। আবার কিছু ক্ষেত্রে আমরা হুচুট খেয়ে যাই। তো সেক্ষেত্রে আমি এখানে কিছু কোয়েশ্চেন্স আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে একটি ছাত্র ভালো গল্প বলতে পারে, এ থেকে বোঝা যায় তার মুখস্থ করার ক্ষমতা ভালো, তার এখন চিন্তা ও উপস্থাপনের দক্ষতা আছে, সে ভাবু প্রকৃতির। 2 নম্বর অপশন দিয়েছে তার চিন্তা ভাবনায় কল্পনার আধিক্য আছে। তো সঠিক যে আনসারটা হবে সেটা হবে তার এখন চিন্তা ও উপস্থাপনের দক্ষতা আছে। তো বি নম্বর কোয়েশ্চেন অপশনগুলো কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর 6 নম্বর কোয়েশ্চেন্সের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে পরিবেশের প্রতি শিশুর সংবেদনশীলতায় জিনগত বৈশিষ্ট্যের প্রভাব হলো। তো পরিবেশের প্রতি একটা শিশুর সংবেদনশীলতায় জিনগত যে বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যায় সেটা হলো রেঞ্জ অফ রিঅ্যাকশন। তো রেঞ্জ অফ রিঅ্যাকশনটা এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা 7 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে বাস্তুতন্ত্রের তথ্য ব্যাখ্যা করতে পারে। তো একটা বাস্তুতন্ত্রের তথ্য কি ব্যাখ্যা করতে পারে? বিকাশের উপর পরিবেশের প্রভাব একটা শিশুর, সেটা কি? নাকি বিকাশের উপর জৈবনিক বায়োলজিক্যাল প্রভাব, সেটা কি? নাকি জ্ঞানের বিকাশ, নাকি বিকাশের আবেগ সংক্রান্ত পদ্ধতি? তো মনে রাখবেন, বাস্তুতন্ত্রের তথ্য যেটা ব্যাখ্যা করতে পারে সেটা হবে বিকাশের উপর পরিবেশের যে প্রভাবটা, সেটা কিন্তু খুব গভীরভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের এ নাম্বার অপশনটা কারেক্ট হয়ে যাবে। তারপর আমরা মুভ করব 8 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে সেটাও আন্ডারস্ট্যান্ডিং বেস কোয়েশ্চেন। অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। মানসিকভাবে পিছিয়ে পড়া দুজন ছাত্রকে আপনার ক্লাসে নিতে বলা হলো, আপনি কি করবেন? অর্থাৎ সেই দুটো শিশুকে আপনার ক্লাসে নেওয়া হবে, সেগুলো মানসিকভাবে পিছিয়ে পড়া স্টুডেন্ট। ঠিক আছে, তো আপনি সেই মোতাবেক আপনি কি করবেন? তো মনে রাখবেন, অপশন এতে দিয়েছে ছাত্র হিসাবে তাদের গ্রহণ করতে অস্বীকার করবেন, সেটা তো হবেই না। শুধুমাত্র মানসিকভাবে পিছিয়ে পড়া
ছাত্রদের জন্য নির্দিষ্ট ক্লাসে তাদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে প্রধান শিক্ষককে বলবেন, সেরকমটা তো হবে না। তারপর সি নাম্বার অপশনে বলেছে নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়াশোনার পদ্ধতি শিখে নেবেন। তো অপশন সি দেখুন, অপশন সি কিন্তু আমাদের কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার হয়ে যাবে। কেন? কারণ নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে, আপনি যে ক্লাস করবেন সেই ক্লাসে নিজের ক্লাসে তাদেরকে অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানোর যে পদ্ধতি সেটা শিখিয়ে দেবেন বা শিখে নেবেন। কিভাবে দেওয়া যায়, কিভাবে বেটার অপরচুনিটি তাদের প্রোভাইড করতে পারবেন, সেটা কিন্তু আপনাকেই শিখে নিতে হবে এবং তাদের মধ্যে কি করতে হবে, প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট অপশন যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে সি নম্বর অপশন। ঠিক আছে, তো সি নম্বর অপশনটা হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের ভিত্তিতে গড়ে ওঠে। তো একটা ক্লাসের মধ্যে গেলে পরে আমরা যখনই মানে সব স্টুডেন্ট তো আর সমান হয় না, তো এখানে কিন্তু ভিন্ন ধরনের ভিন্ন কোয়ালিটির কিন্তু স্টুডেন্টগুলোকে আমরা প্রত্যক্ষ করতে পারি। তো সেক্ষেত্রে সরি এগেন সরি ছাত্রদের পিতামাতার আচরণের ভিত্তিতে, ছাত্রদের সহপাঠীদের আচরণের ভিত্তিতে, টেলিভিশনের প্রভাবে, ছাত্রদের আত্মীয়দের আচরণের ভিত্তিতে। তো মনে রাখবেন ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের ভিত্তিতে গড়ে ওঠে, সেটা কিন্তু একটা ছাত্রের পিতামাতা তাকে যে আচরণ শিখিয়ে স্কুলে প্রেরণ করে সেই মোতাবেক কিন্তু একটা ছাত্রের আচরণটা গড়ে ওঠে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের এগেনস্ট আমাদের কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে এ নম্বর অপশন, সেটা হবে ছাত্রদের পিতামাতার আচরণের ভিত্তিতে কিন্তু একটা স্টুডেন্টের কি হয়, আচরণটা গড়ে ওঠে। ক্লিয়ার? এবার আমরা 10 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে দুটি ছাত্রের মানসিক বয়স সমান। ধরা হলো দুটি ছাত্রের মানসিক বয়স সমান। এ থেকে আমরা কি বলতে পারি? তো এ থেকে আমরা যেটা বলতে পারি সেটা হলো কিন্তু স্কুলে সাফল্যের সমান যোগ্যতা তাদের আছে। তো মনে রাখবেন স্কুলে সাফল্যের সমান যোগ্যতা তাদের সমান কেন? কারণ তাদের মানসিক যে বয়স সেটা কিন্তু অ্যাকচুয়াল ঠিক, মানে দুটি সমান। তারপর 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একটি শিশু ক্রমশ আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম থেকে সমাজকেন্দ্রিকতার অসেন্ট্রিজমের দিকে বিকশিত হয়। এই তত্ত্বের প্রবক্তাকে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটি শিশু ক্রমশ আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম থেকে সমাজকেন্দ্রিকতার দিকে বিকশিত হয়, এই তত্ত্বের প্রবক্তাকে। তো এই তত্ত্বের প্রবক্তা দিয়েছিলেন কিন্তু হলেন পিয়াজে এই ধরনের তথ্যের প্রবক্তা। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পিয়াজের মতে একটি শিশুর বিকাশের ফর্মাল অপারেশনাল স্টেজ হলো। তো ফর্মাল অপারেশনাল স্টেজ আমরা যারা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই মনে থাকার কথা, সেটা সঠিক আনসার যেটা হবে সেটা হবে 11 থেকে 16 বছর বয়স পর্যন্ত হলো ফর্মাল অপারেশনাল স্টেজের সময়কাল। ঠিক আছে, এবার 13 নম্বর কোয়েশ্চেন, যেটা খুব ইম্পর্টেন্ট টিটেট 2025-এর জন্য অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। একটি শিশুর মন একটি সাদা পাতার মতো, কথাটি বলেছিলেন কে? এটা আমি একটু আগেও একবার ডিসকাস করেছিলাম, এখানে আবার চলে এসেছে ভুলবশত, তো সেটা সঠিক আনসার হবে জন লক। ক্লিয়ার? জুনস অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটির প্রথা এটাও ডিসকাস করেছি, আবার চলে এসেছে, তো এটার সঠিক আনসার হবে ভাইগোটস্কি। ক্লিয়ার? এবার আমরা 15 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে ছাত্রদের মধ্যে একজন শিক্ষক সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারেন। তো কি করলে একজন শিক্ষক ছাত্রদের মধ্যে তার সামাজিক যে মূল্যবোধগুলো জাগিয়ে তুলতে সক্ষম হবেন? তো সেটা হবে পরিশ্রমী মানুষদের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে। তো পরিশ্রমী মানুষের উদাহরণ যদি একজন ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হয়, তবেই কিন্তু ছাত্রদের মধ্যে একটা মূল্যবোধ জাগিয়ে তোলা সক্ষম হবে। তো এটার এগেনস্টে কারেক্ট অপশন যেটা হবে সেটা হবে পরিশ্রমী মানুষদের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে। তো সরি, এটাতে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে ডি নম্বর অপশনে ছাত্রদের ভালো গল্প বলে এটা লেখা আছে, এটা একটু কারেকশন করে নেবেন আপনারা। এটার সঠিক যে উত্তরটা হবে সেটা হবে পরিশ্রমী মানুষের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা। ঠিক আছে, এবার 16 নম্বর কোয়েশ্চেন্সের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে শিক্ষক ও ছাত্রদের মধ্যে সর্বোত্তম সম্পর্ক কোনটি? তো এটা কি বন্ধুত্ব হবে নাকি প্রভু ও ভৃত্যের সম্পর্ক? তো দেখুন এখান থেকে আমরা অপশনগুলোকে ইলিমিনেট করতে পারবো। সর্বোত্তম বলেছে সেহেতু তো প্রভু ভৃত্যের সম্পর্ক কখনোই হতে পারে না, ব্যবসায়ী ক্রেতার সম্পর্ক এটাও হতে পারে না, তো বন্ধুত্ব এটা হতে পারে পিতামাতা ও সন্তানের সম্পর্ক। তো এটার মধ্যে মোস্ট
অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটা সেটাই কিন্তু আমরা তুলে নেব, ঠিক আছে। তো এটার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে অপশনটা সেটা হবে পিতামাতা ও সন্তানের যে সম্পর্ক সেটা যদি একটা ছাত্র এবং একটা শিক্ষকের মধ্যে গড়ে ওঠে সেটাই হবে সর্বোত্তম শিক্ষা প্রদানের মূল চাবিকাঠি, ঠিক আছে। তো পিতামাতা ও সন্তানের সম্পর্ক এই অপশনটাকে আমরা চুজ করব, ক্লিয়ার। এবার 17 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ছাত্রদের সুচরিত্র গঠন করা যায়। একটা ছাত্রের মধ্যে সুচরিত্র গঠন করতে গেলে আমাদের কি জানতে হবে বা কি করতে হবে, কিসের মাধ্যমে আমরা সেটা ইনিশিয়েটিভ নিতে পারবো। তো সেটার জন্য আমাদের দেখে নেই অপশনগুলো কী কী দিয়েছে। তাদের মনস্তাত্ত্বিক জ্ঞান প্রদানের মাধ্যমে, তাদের ভালো পোশাক পরতে বলে, তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে, তাদের ভালো গল্প বলে। তো দেখুন এখান থেকে কিন্তু আমরা যে সঠিক অপশনটা উঠাবো সেটা হবে তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ আমি যদি একটা স্টুডেন্টের সঙ্গে কিংবা একজন ছাত্রের সঙ্গে যদি আমি ভালো বিহেভ করি তাদের সঙ্গে এবং শিখিয়ে দিই ওই বিহেভগুলো কীভাবে করতে হয় বা ক্লাসে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে, তখন কিন্তু তার মধ্যে যে সুচরিত্রের মনোভাব সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারবো, ঠিক আছে। তো সেটার এগেনস্টে কারেক্টার যে অপশনটা হবে তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু একজন ছাত্রের সুচরিত্র গঠন করতে সক্ষম হব, ক্লিয়ার। এবার 18 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ছাত্রদের আচরণ পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকর পন্থা হলো। তো একজন ছাত্রের আচরণ পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকর পন্থা কী, অর্থাৎ সেই আচরণটা হতে পারে তার মধ্যে ব্যাড আচরণ। তো সেই যে আচরণ সেটা কি পরিবর্তন করার জন্য আমরা কি করব। তো সেটাকে পরিবর্তন করার জন্য আমরা উপদেশ প্রদান এটা কি নেব, নাকি দৈহিক শাস্তি প্রদান, এটা তো হবেই না, এটা এলিমিনেট করে দেব আমরা। বাড়ি থেকে বিতাড়ন সেটাও এলিমিনেট করে দেব। নিয়মিত পুরস্কার প্রদান এবং উপদেশ প্রদান এই দুটোর মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকেই আমরা তুলে দেব। তো দেখুন ছাত্রদের আচরণ পরিবর্তনের জন্য, তো মনে করুন আমি আপনাদের সামনে একটা উদাহরণ রাখার চেষ্টা করছি। যেমন একটা স্টুডেন্ট কী করলো, ক্লাসে পড়া শিখে এলো, তার আপনাকে হোমওয়ার্ক লিখে দিল, অল্প বিস্তর লিখে দিল, পুরো লিখতে পারলো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি তাকে মোটিভেট করার চেষ্টা করুন বা মোটিভেট দেন বা কিংবা তাকে যদি কোনো ধরনের পুরস্কার প্রদান করার চেষ্টা করেন, তাহলে কিন্তু দেখবেন ওই ছাত্রটার মধ্যে একটা মোটিভেশন ক্রিয়েট হবে যে না স্যার আমাকে এভাবে পুরস্কার দিয়েছে, আমি যাতে আরেকটু ভালোভাবে করার চেষ্টা করি, ওই পড়াটা ভালোভাবে শেখার চেষ্টা করি। তো দেখুন এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটা হবে সেটা হবে নিয়মিত পুরস্কার প্রদান। অর্থাৎ একটা ছাত্রকে আমরা যদি নিয়মিত পুরস্কার প্রদানের মাধ্যমে তার মনোভাবটা ধরে রাখার চেষ্টা করি, তবেই কিন্তু একজন ছাত্রের মধ্যে তার আচরণ পরিবর্তনের পন্থাটা প্রতিফলিত হতে দেখা যাবে, ক্লিয়ার। এবার 19 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে একজন মেধাবী ছাত্র তার পড়াশোনার খরচ বা ফি মেটাতে পারছে না, শিক্ষক হিসাবে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে কি করবেন। তো দেখুন 1 নম্বর অপশন দিয়েছে তার ফি মুকুব করার ব্যবস্থা করবেন, তার দারিদ্র্য নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন, তার সঙ্গে কথা বলে তার সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করবেন, তাকে সাহায্য করার জন্য অন্য শিক্ষকদের অনুরোধ করবেন। তো দেখুন তো এই জায়গায় যে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হবে সেটা হবে এ নম্বর অপশন, তার ফি মুকুব করার ব্যবস্থা করবেন। কিভাবে করা যায় সেটা HM এর সঙ্গে আপনি কথা বলতে পারবেন, কথা বলে কীভাবে মুকুব করা যায় সেই ব্যবস্থা নিতে পারবেন, কিংবা আপনি পার্সোনালি ওই বিষয়টা দেখবেন কিংবা মুকুব করার চেষ্টা করবেন, ঠিক আছে। এবার 20 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি যেখানে বলা আছে শিক্ষার জন্য সমীক্ষার এডুকেশনাল সার্ভে ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয়। শিক্ষার ক্ষেত্রে সমীক্ষার জন্য আমরা কোনগুলো ব্যবহার করব। তো সেটার ক্ষেত্রে এডুকেশনাল সার্ভের জন্য আমরা সাধারণত পরীক্ষা নিয়ে থাকি, প্রশ্নসূচি করে থাকি, সাক্ষাৎকার করে থাকি, এগুলি সবটিই হবে। তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট যে অপশনটা হবে সেটা হবে এগুলি সবকটি, ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন্সের দিকে যেখানে বলা হয়েছে ছাত্রদের দক্ষতার মূল্যায়নের নিচের কোনটি সবচেয়ে কার্যকরী। অর্থাৎ একজন ছাত্র আপনার ক্লাস থেকে কি অর্জন করলো কিংবা তার একাডেমিক ইয়ারে সে কি কতটুকু দক্ষতা অর্জন করতে সক্ষম হলো সেটা কিন্তু আমরা নিয়ে থাকি সেমিস্টার পরীক্ষার মাধ্যমে, ক্লিয়ার। সেমিস্টার পরীক্ষার মাধ্যমে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার হয়ে যাবে। তারপর 22 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে অনুমতি না নিয়ে একজন ছাত্র দীর্ঘদিন অনুপস্থিত থাকলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন। একজন ছাত্র আপনার থেকে অনুমতি নিল না এবং না নিয়ে অনেক দিন বা দীর্ঘদিন আপনার ক্লাসে উপস্থিত হলো না বা স্কুলে আসলো না, সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন। তো তাকে স্কুল থেকে বিতাড়নের কথা ভাববেন, বিষয়টিকে গুরুত্ব দেবেন না, অভিভাবককে বিষয়টি জানাবেন, তার সম্বন্ধে অন্য ছাত্রদের থেকে খোঁজখবর নেবেন। তো এই ক্ষেত্রে আমি বলবো অভিভাবককে বিষয়টি জানাবেন যে আপনার ছাত্র বা আপনার বাচ্চা কেন স্কুলে আসছে না বা এক্ষেত্রে করণীয় কি, এগুলো অভিভাবকের সঙ্গে মতামত করে আলাপ আলোচনা করে আপনি ডিসাইড করবেন, ঠিক আছে।
তো সেক্ষেত্রে আমাদের অপশন হবে অভিভাবককে বিষয়টি জানাবেন। 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ছাত্রদের শুনে বোঝার দক্ষতা বিকাশের জন্য একজন শিক্ষক, অর্থাৎ ছাত্ররা শুনবে এবং শুনে সেখান থেকে বোঝার বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ানোর যে দক্ষতা, একজন শিক্ষক হিসেবে আপনি এখানে কি করবেন? ছাত্রদের ওই পড়ে শোনাতে বলবেন, নাকি পড়ার সময় ভুলগুলি দেখিয়ে দেবেন, ছাত্রদের প্রশ্ন করবেন, নাকি শোনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবেন? তো দেখুন, এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটা হবে সেটা হবে ছাত্রদের ওই পড়ে শোনাতে বলবেন, ছাত্রদেরকে পড়ে শোনাতে বলা হবে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের এগেনস্টে এ নম্বর অপশন হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিশুদের আচরণ নিয়ে চর্চার সর্বোত্তম পদ্ধতি কি? তো শিশুদের আচরণ নিয়ে যখন চর্চা করা হবে, তো সেক্ষেত্রে আমাদের সর্বোত্তম পদ্ধতিটা কী হবে? তদন্তমূলক পদ্ধতি, ইন্সপেকশন মেথড, নাকি বাস্তবানুগ পদ্ধতি, না প্র্যাকটিক্যাল মেথড, নাকি সাক্ষাৎকার পদ্ধতি, নাকি ইন্টারভিউ মেথড, নাকি ব্যক্তিগত চর্চা পদ্ধতি, পার্সোনাল স্টাডি? তো এক্ষেত্রে আমি বলবো পার্সোনাল স্টাডি, অর্থাৎ ব্যক্তিগত চর্চা যে পদ্ধতি, সেটার মাধ্যমেই কিন্তু আমরা একটা শিশুর আচরণ নিয়ে চর্চা করতে পারি এবং এটাই হবে আমাদের জন্য বেস্ট পদ্ধতি। ক্লিয়ার? তো এক্ষেত্রে আমাদের যে কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে ব্যক্তিগত চর্চা পদ্ধতি। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হচ্ছে শিশুর ক্ষেত্রে বিকাশ শব্দটির অর্থ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রায়শই এক্সামে আসতে দেখা যায় এই ধরনের কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এখানে সঠিক যে আনসারটা হবে ফলাফল সংক্রান্ত পরিবর্তন। শিশুর ক্ষেত্রে বিকাশ শব্দটির অর্থ হলো ফলাফল সংক্রান্ত পরিবর্তন। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হচ্ছে একটি শিশুর সামাজিক বিকাশ অর্থাৎ সোশিয়াল ডেভেলপমেন্ট বলতে বোঝায়। অর্থাৎ সামাজিক বিকাশ বলতে আমরা সাধারণত কী বুঝি? তো মনে রাখবেন, সামাজিক বিকাশ বলতে আমরা সাধারণত গোষ্ঠীর মধ্যে একটি শিশুর মানিয়ে নেওয়া, অর্থাৎ ওই গোষ্ঠীর মধ্যে তার যে মানিয়ে নেওয়ার যে এবিলিটি, সেটাকে কিন্তু একটা শিশুর সামাজিক বিকাশ বলে বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের সঠিক যে আনসারটা হবে গোষ্ঠীর মধ্যে একটি শিশুর মানিয়ে নেওয়ার যে ক্ষমতা বা এবিলিটি, সেটাকে কিন্তু সামাজিক বিকাশ বলা হয়ে থাকে। ক্লিয়ার? এবার শৈশব বলতে বোঝায়, অর্থাৎ শৈশব বলতে কোন সময়কালকে আমরা শৈশব বলে থাকি? তো এটা আমাদের সবারই জানার কথা, 3 থেকে 12 বছর যে সময়কাল, সেটাকে আমরা কিন্তু চাইল্ডহুড বা শৈশব বলে থাকি। ক্লিয়ার? এবার আমরা মুভ করব 28 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে কোন সময়ে শিশুরা আবদ্ধ জ্ঞান বা স্ট্যাগন্যান্ট নলেজ লাভ করে? স্ট্যাগন্যান্ট নলেজ বা আবদ্ধ জ্ঞান কোন সময়ে একটা শিশুরা লাভ করে থাকে? তো সেটা হলো যখন শিশুরা নিজেরাই কোনো কিছু অনুশীলন করে। যখন নিজে আপনি যখন কোনো কিছু অনুশীলন করবেন বা কোনো ছাত্র যখন নিজে করার চেষ্টা করবে, তখন কিন্তু সেখান থেকে সে স্ট্যাগনেন্ট যে নলেজটা বা আবদ্ধ যে জ্ঞানটা, সেটা কিন্তু গেদার করার চেষ্টা করতে পারবে। ক্লিয়ার? তো সেই কোয়েশ্চেনের এগেনস্টে আমার কারেক্ট অপশন হয়ে যাবে এ। ক্লিয়ার? এবার 29 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে জীবনের সমস্ত ক্ষেত্রেই মনস্তাত্ত্বিক জ্ঞান প্রয়োজনীয়। কারণ? তো জীবনের সমস্ত ক্ষেত্রেই মনস্তাত্ত্বিক জ্ঞানটা কেন প্রয়োজন? কারণ জীবনকে আনন্দময় করে তোলার জন্য, জীবনের সমস্যা সমাধানের জন্য, মানুষের আচরণ বোঝার জন্য। তো এগুলোর সবকটির জন্যই কিন্তু আমাদের জীবনে মনস্তাত্ত্বিক জ্ঞানটা থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। তো সেক্ষেত্রে আমাদের সঠিক যে আনসারটা হবে সেটা হবে এগুলির সবকটি। ক্লিয়ার? এবার 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ছাত্রদের সুচরিত্র গঠন করা যায়। একটা ছাত্রের সুচরিত্র গঠন করতে আমরা কি করতে পারি? তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ তাদের প্রতি আমরা যত ভালো ব্যবহার করব, ভালো সুশিক্ষা দেব, প্রদান করব, তার মাধ্যমেই কিন্তু একটা ছাত্রের সুচরিত্র ভালোভাবে গঠন করা যাবে। ঠিক আছে? এবার 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পরীক্ষার হলে একটি ছাত্র নকল করতে গিয়ে ধরা পড়ল। আমি বারবার বলছি, কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন আপনারা। পরীক্ষার হলে একটি ছাত্র নকল করতে গিয়ে ধরা পড়লো, শিক্ষক হিসেবে আপনি তখন কি করবেন? তার উত্তরপত্র বাতিল করবেন? না, সেটা তো হবে না। তার অভিভাবককে বিষয়টি জানাবেন, তাকে কড়া শাস্তি দেবেন? না, এটাও হবে না। তাহলে কি করব? তাহলে এখানে দেখুন অপশন ডিতে লেখা আছে তাকে নকল না করে ভালো করে পড়াশোনা করতে ও কঠোর পরিশ্রম করতে বলবেন। এ ধরনের সাজেশন কিন্তু আপনি পুট করতে পারেন ওই জায়গাতে। তো অ্যাপ্রোপ্রিয়েট অপশন যেটা হবে সেটা হবে তাকে নকল না করে ভালো করে পড়াশোনা করতে ও কঠোর পরিশ্রম করতে বলবেন, এবং তাকে কড়া শাস্তি দেবেন। এটাও হবে না। কেন হবে না? কারণ যদি আপনি কড়া শাস্তি দেন, তাহলে এর প্রত্যুত্তরে সে যদি আরও কোনো বাজে কোনো অ্যাকশন নিয়ে ফেলে, তাহলে সেটা কিন্তু অনেকটা ত্রুটিকটু হবে কিংবা অনেকটা বাজে এফেক্ট পড়বে। তো সেক্ষেত্রে সেটা হবে না। তার অভিভাবককে বিষয়টি জানাবেন, তার অভিভাবককে সেক্ষেত্রেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, সেক্ষেত্রে সেই অপশনও হবে না। তার উত্তরপত্র বাতিল করবেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক
বাজে অ্যাকশন নিতে ওই বাচ্চাটি যদি সমর্থ হয় তাহলে কিন্তু সেটাও কিন্তু অনেকটা মারাত্মক বিষয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা হবে তাকে নকল না করে ভালো করে পড়াশোনা করতে ও কঠোর পরিশ্রম করতে সাজেশন করবেন। ঠিক আছে? সরি। এগেন সরি। 32 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা আছে শিশুদের স্মৃতিশক্তি বলতে বোঝানো হয়। তো একটা শিশুদের স্মৃতিশক্তি বলতে কি বোঝানো হয়? তো মনে রাখবেন, পড়া মনে রাখার ক্ষমতা, নাকি অভিজ্ঞতা লব্ধ বা শেখা বিষয় মনে রাখার ক্ষমতা, নতুন প্রশ্ন মনে রাখার ক্ষমতা, শেখা বিষয় বারবার শেখার ক্ষমতা। তো মনে রাখবেন, একটা শিশুর স্মৃতিশক্তি বলতে আমরা সাধারণত যেটাকে বুঝি সেটা হলো অভিজ্ঞতা লব্ধ বা শেখা বিষয় মনে রাখার ক্ষমতা। যে বিষয়টা শেখানো হয়েছে সেই বিষয়টাকে ধরে রাখার ক্ষমতাই হলো তার স্মৃতিশক্তি। ক্লিয়ার? তো এই অপশনের 30 নম্বর কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট অপশনটা হয়ে যাবে আমাদের বি নাম্বার অপশন। ঠিক আছে? তারপরে আমরা মুভ করছি 32 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে ছাত্রদের বাড়ির কাজ দেওয়া উচিত। কারণ ছাত্রদের কেন বাড়ির কাজ দেব? বাড়ির কাজ মানে হচ্ছে গিয়ে হোমওয়ার্ক। তো হোমওয়ার্কটা আমরা কেন প্রোভাইড করবো একটা ছাত্রকে? তো দেখুন, এতে ছাত্ররা বাড়িতে পড়াশোনা করে, এতে ছাত্ররা বাড়িতে দুষ্টুমি কম করে, এর মাধ্যমে শিক্ষকরা ক্লাসে তাদের শিক্ষাদানের সাফল্য ব্যর্থতা বুঝতে পারেন, এতে ক্লাসে পড়ার বোঝা লাঘব হয়। তো এখান থেকে দেখুন, এখান থেকে আমার যে অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে বা আমার জায়গাতে আপনাদেরও সেম অপশনটাকেই চুজ করবেন আমি আশা রাখছি। তো এখানে যে কারেক্ট অপশনটা হবে সেটা হবে এর মাধ্যমে শিক্ষকরা ক্লাসে তাদের শিক্ষাদানের সাফল্য বা ব্যর্থতা বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যে ক্লাসে যাচ্ছেন সেখানে গিয়ে বাচ্চাদেরকে পড়াচ্ছেন, সেখান থেকে ছাত্ররা কতটুকু জ্ঞান গ্যাদার করতে পারছে এবং কতটুকু নিতে পারছে না সেটার যে মাপকাঠি সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো ছাত্রদের বাড়ির কাজ সেই কারণেই কিন্তু আপনি এটা বুঝে নিতে পারবেন। ক্লিয়ার? তো এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট যে অপশনটা হবে সেটা হবে অপশন সি। ক্লিয়ার? 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে 12 বছরের রাধিকা নামে একটা স্টুডেন্ট বা ছাত্রী তার শিক্ষকের কথা নকল করার বলার ধরন নকল করে। এই আচরণটিকে পরিভাষায় বলা হয়। তো এই আচরণটিকে আমরা পরিভাষায় কি বলবো? কম্পেনসেশন, ট্রান্সফারেন্স, সাবলিমেশন, ইগোসেন্ট্রিজম। তো এটাকে আমরা বলবো ট্রান্সফারেন্স। ঠিক আছে? তো ট্রান্সফারেন্স, একটি 12 বছরের রাধিকা বা একটা ছাত্রী তার শিক্ষকের কথা নকল করে, তো এই ধরনের যে আচরণ সেটাকে ট্রান্সফারেন্স বলা হয়ে থাকে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 34 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে শেখার জন্য নিচের কোনটি সর্বাধিক প্রয়োজনীয়। তো শেখার জন্য আমাদের যেটা প্রয়োজনীয় শেখার ইচ্ছা থাকা। শেখার ইচ্ছা যত বেশি থাকবে তবেই কিন্তু আমরা শিখতে পারবো। ক্লিয়ার? তো এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার হবে শেখার ইচ্ছা। তারপর 35 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে 11 থেকে 12 বছরের একটি শিশু সাধারণত যে সমস্যার সম্মুখীন হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। 11 থেকে 12 বছরের একটি শিশু সাধারণত যে সমস্যার সম্মুখীন হয় সেটা হলো তার বন্ধুদের অনুমোদন সে তখন পেতে থাকে। তারপর 36 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। গ্যাং এজ বলতে বোঝায়, গ্যাং এজ বলতে কোন সময়কালকে বোঝায়? সেটা হলো পরবর্তী শৈশব। ক্লিয়ার? এবার 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে লিউ ইন এর মতে শিক্ষণ হলো। তো লিউ ইন এর মতে শিক্ষণ কি? উদ্দীপনের পরিবর্তন, চেঞ্জ ইন মোটিভেশন, দক্ষতা অর্জন, অ্যাকুইজিশন অফ স্কিলস, দলগুলির পরিবর্তন, চেঞ্জ ইন গ্রুপ বিলঙ্গিং, এগুলির সবকটি। তো এখানে কারেক্ট যে অপশনটা হবে সেটা হবে এগুলির সবকটি হলো লিউইন এর মতে শিক্ষণ। ক্লিয়ার? এবার 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে পেভলভের মতে প্রতিবর্ত বা রিফ্লেক্স দু প্রকার, একটি হলো শারীরবৃত্তীয়, অন্যটি কি? একটা যদি শারীরবৃত্তীয় হয়, পেভলভের মতে শারীরবৃত্তীয় হয়, তাহলে অন্যটা কি হবে? অন্যটা হবে মনোবৃত্তীয় বা সাইকিক। ক্লিয়ার? সাইকিক হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্কিনার এর মতে রিইনফোর্সমেন্ট হলো। তো স্কিনারের মতে রিইনফোর্সমেন্ট কি? রিইনফোর্সমেন্ট কেন দেওয়া হয় একটা বাচ্চাদের মধ্যে? ধনাত্মক, ঋণাত্মক, শাস্তি প্রদান করি, এগুলি সবকটি। আপনারা জানা স্কিনারের যে টপিকটা রয়েছে, স্কিনারের যে অপশনগুলো রয়েছে, সেখান থেকে যখনই পড়বেন তখন কিন্তু আপনারা রিইনফোর্সমেন্টটা পেয়ে যাবেন। তো সেখানে যেখানে স্কিনার এখানে অনেকগুলো রিইনফোর্সমেন্টের কথা বলেছেন, সেখানে ধনাত্মক রিইনফোর্সমেন্টের কথা বলেছেন,
ঋণাত্মক রিইনফোর্সমেন্টের কথা বলেছেন, শাস্তি প্রদানকারী রিইনফোর্সমেন্টের কথা বলেছেন। তো এগুলি সবকটি কিন্তু স্কিনার আমাদের সামনে তুলে ধরেছিলেন। তো এখানে কারেক্ট অপশনটা হয়ে যাবে এগুলি সবকটি, অপশন ডি। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 40 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষণের এসআর সংযোগ, এসআর কানেকশন এর উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তো শিক্ষণের এসআর সংযোগ বা এসআর কানেকশনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন কারা কারা? তো সেটা হলো প্যাভলভ, ওয়াটসন, থর্নডাইক। এরা সকলেই কিন্তু এসআর কানেকশনের উপর কি করেছিলেন? গুরুত্ব আরোপ করেছিলেন। তো এটার এগেনস্টে কারেক্ট অপশনটা হয়ে যাবে অপশন ডি। তারপর 41 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পেঁয়াজের মতে বিকাশের জন্য নিচের কোনটির প্রয়োজন নেই? পেঁয়াজের মতে বিকাশের জন্য নিচের কোনটির প্রয়োজন নেই? পূর্ণতা, ম্যাচুরেশন, শিক্ষণ, লার্নিং, পরিবেশ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা, নাকি সহজাত দক্ষতা? তো এখানে সহজাত দক্ষতার কিন্তু কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? এবার 42 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পাভলভের শিক্ষা যে ধারণার উপর নির্ভরশীল। তো পাভলভের শিক্ষা কোন ধারণার উপর নির্ভরশীল? সেটা জীবিত প্রাণীদের আচরণ যান্ত্রিক উদ্দীপকের প্রাবল্য এবং সাড়া দেওয়ার মাত্রার মধ্যে আন্তঃসম্পর্ক। আমরা যারা পাভলভ নিয়ে পড়েছিলাম, পাভলভের যে টপিকটা পড়েছি, সেখানে কিন্তু এই দুটো কথাই মেনশন করা হয়েছে, জীবিত প্রাণীদের আচরণ যান্ত্রিক উদ্দীপকের প্রাবল্য এবং সাড়া দেওয়ার যাত্রার মধ্যে আন্তঃসম্পর্ক। তো আমাদের সি নম্বর অপশন হয়ে যাবে কারেক্ট আনসার, এ এবং বি উভয়ই। ক্লিয়ার? তারপর আমরা মুভ করছি 43 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা আছে শিক্ষণের মধ্যে গ্রহণ ও সংরক্ষণ দুটি অন্তর্ভুক্ত। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। শিক্ষণের মধ্যে গ্রহণ ও সংরক্ষণ দুটি অন্তর্ভুক্ত, সেটা বলেছিলেন স্কিনার। ক্লিয়ার? এবার আমরা 44 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে একটি শিশুর কল্পনার জগৎ, ফিকশনাল ওয়ার্ল্ড গড়ে ওঠে। একটি শিশুর কল্পনার জগৎ কিংবা ফিকশনাল ওয়ার্ল্ড যেটা গড়ে ওঠে, সেটা 5 থেকে 6 বছর বয়সের মধ্যে গড়ে ওঠে। খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এবং এই ধরনের কোয়েশ্চেনগুলি কিন্তু এক্সামে আসার পসিবিলিটি অনেকটা বেশি রয়েছে। তারপর 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বয়ঃসন্ধির সময়ের বিজ্ঞান ভিত্তিক চর্চা শুরু করেন। তো বয়ঃসন্ধির সময়ের বিজ্ঞান ভিত্তিক চর্চা কে শুরু করেন? সেটা হলো স্ট্যানলি হল। স্ট্যানলি হল হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 46 নম্বর কোয়েশ্চেন, বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নির্ভর করে। তো এগুলি কার উপর নির্ভর করে? পরিবেশের উপর নির্ভর করে, জিনগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এবং ব্যক্তির উপর কিন্তু নির্ভর করে বৃদ্ধি ও বিকাশ। তো এই কোয়েশ্চেন এগেনস্টে কারেক্ট আনসার যেটা হবে সেটা হবে এগুলি সবকটি। ক্লিয়ার? 47 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভুলে যাওয়ার প্রথাগত তত্ত্ব অনুযায়ী শিক্ষণ হলো অভ্যাসের ফল, ভুলে যাওয়া হলো ক্ষয়ের ফল, ভুলে যাওয়া হলো প্রতিবন্ধকতার ফল, এগুলোর কোনোটিই নয়। তো মনে রাখবেন, ভুলে যাওয়ার প্রথাগত তত্ত্ব অনুযায়ী শিক্ষণ কি কিসের ফল? অভ্যাসের ফল। তারপর 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্কিনার এবং পাভলভ যে বিষয়ে একমত হয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন সেটা সঠিক কি আনসার আমরা দেখে নিই। স্কিনার এবং পাভলভ যে বিষয়ে একমত হয়েছিলেন সেটা হলো স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার, বিলুপ্তি, প্রতিক্রিয়ার সার্বিকীকরণ। অপশন ডিতে দিয়েছে এ এবং বি উভয়ই। তো এখানে যে স্কিনার এবং পাভলভ যে বিষয়টা নিয়ে একমত হয়েছিলেন সেটা হলো প্রতিক্রিয়ার সার্বিকীকরণ নিয়ে কিন্তু তারা একমত হয়েছিলেন। ক্লিয়ার? তো অপশন সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিচের কোনটি ইতিবাচক গৌণ পুনঃস্থাপন, পজিটিভ সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট এর উদাহরণ। পজিটিভ সেকেন্ডারি রিইনফোর্সমেন্টের উদাহরণ হলো নগদ পুরস্কার, প্রশংসা, পদোন্নতি, এগুলি সবকটি। তো এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার যেটা হবে সেগুলি হবে এগুলো সবকটি। ক্লিয়ার? 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে কার্যকর, অর্থাৎ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী শিশুদের, যারা কানে শুনতে পায় না, সেই সমস্ত শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটা? সেটা হলো সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু একটা শিশুকে, শ্রবণ প্রতিবন্ধী শিশুকে শিক্ষাদান ভালোভাবে প্রদান করা যেতে পারে। তো এই ছিল আজকে টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট পেডাগজি থেকে 50 কোয়েশ্চেন্স। আশা করি এই 50 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনার ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এক্সাম প্রিপারেশনকে আরও সুদৃঢ় করে তুলুন।